সাসপেনশনটা যে হয়েছে তার পিছনে কি প্রমাণের এগেনস্টে সাসপেনশন করেছে সেটাকে কোয়েশ্চেন করাটা উচিত। এবার যদি মনে হয় প্রমাণটা সত্যি এতটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছেন বিধানসভার ভিতরে সেটা অন্যায়, তাহলে অবশ্যই যেটা সাংবিধানিকভাবে করা যেতে পারে সেটাই করা। বয়কট একজন আরেকজনকে করলো, অন্যজন তাকে বয়কট করলো, এভাবে বেশি দিন তো একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না। কোথাও বসে তো আলোচনা করতে হবে। আমরা একদিকে ঠান্ডা ঘরে বসে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে বলবো যে অন্যায়, আর অন্যদিকে আমরা পশ্চিমবাংলায় বসে বলবো যে যেগুলো ঘটছে সেটা গণতন্ত্র, এটা হতে পারে না। দাদা, ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে বিধানসভায় যে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনায় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সাথে যে সকল এমএলএরা রয়েছে তারা সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে চেয়েছিল, যোগেশ চন্দ্রের সাম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই বিষয়। শুধুমাত্র সেই বিষয় তারা পাঠ করার পর স্পিকার নারাজ করে দিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তারপর তারা ওয়াকআউট করে যায়, তাদের 30 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা কি কোথাও না কোথায় বিধানসভায় শোভনীয়? দেখো, বিধানসভায় শোভনীয় কি অশোভনীয় তার সেটা ইতিহাস ঘাটলেই বেরিয়ে যায়। আমাদের পশ্চিমবাংলায় এরকম অনেক নেতা নেত্রী আছে যারা গাড়িতে উঠে অশালীন ব্যবহার করেছিল, গাড়ির বেয়নেটে উঠে। আবার এরকমও ঘটনা শুনেছি আমরা, দেখেওছি আমরা, যে কাগজপত্র ছেঁড়াছিঁড়ি করে পার্লামেন্টে বিভিন্ন রকম ডিমান্ড পেশ করা হয়েছিল। সুতরাং এইসব ইতিহাস পশ্চিমবাংলা আজকে প্রথম নয়। আর দ্বিতীয় কথাটা হলো, দেখো আমাদের দেশ তো সেকুলার দেশ। সো সেকুলার দেশে যেমন মাইনরিটি রাইটটা ইম্পর্টেন্ট, তেমনি মেজরিটি রাইটটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরম নয় মেজরিটিকে চুলে উঠিয়ে দিয়ে মাইনরিটিকে নিয়ে শুধু দেশ চলবে, সেটা নয়। সুতরাং মেজরিটির যদি কোনো পুজো আচ্ছা পার্বণ থাকে, সেটা যেন তারা পরিপূর্ণভাবে করতে পারে সেই ব্যবস্থাপনা করার দায়িত্বও তো সরকারেরই পড়ে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যারা এই ডিমান্ডটা নিয়ে বিধানসভায় আলোচনা করতে চেয়েছেন, তাদের ডিমান্ডটায় কোনো আমি ভুল দেখি না। আমার কথা হলো, গণতন্ত্রের একটা খুব ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে ডিবেট। সেটা হাউসে করতে হবে, দুপক্ষকেই বলতে দিতে হবে, পক্ষ বিপক্ষ দুজনকেই বলতে দিতে হবে। এরকম নয় এক পক্ষের শুনে ডিসিশন হবে। কিন্তু সে অর্থে ডিবেটটাকে এনকারেজ যদি না করতে পারে, তাহলে তো গণতন্ত্রের বেসিক পরিকাঠামোই ভেঙে পড়ছে। সুতরাং এই ধরনের মন্তব্য বা এই ধরনের কার্যকলাপ, এই ধরনের গণতান্ত্রিক পরিকাঠামোর প্রতিচ্ছবি যেটা তোলার চেষ্টা করা হচ্ছে, সেটা ভীষণই হাস্যকর এবং এটা একদমই প্র্যাকটিক্যাল নয়। এবং আমার মনে হয় বিরোধীর কণ্ঠ রোধ করে খুব একটা লাভ হবে না সরকারের। তাদেরকে বলতে দিতে হবে এবং সরকার দরকার পড়লে আলোচনায় বসুন। হাউসে যদি ডিসকাস করতে অসুবিধা থাকে আলোচনায় বসুন। কেউ তো কাউকে চেনেন না এরকম নয়। সুতরাং বসুন না হাউসে এবং বসে একটা সমাধান সূত্র বার করুন। এভাবে বারংবার মেজরিটির উপরে আক্রমণ উঠে আসবে, এরকম বারংবার আমরা মাইনরিটিকে তোষণ করতে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যে মেজরিটি রাইটস গুলোই বিপাকে পড়ে যাবে, সেটা তো হতে পারে না। আমরা একদিকে ঠান্ডা ঘরে বসে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে বলবো যে অন্যায়, আর অন্যদিকে আমরা পশ্চিমবাংলায় বসে বলবো যে যেগুলো ঘটছে সেটা গণতন্ত্র, এটা হতে পারে না। আইদার ওটা অন্যায় কিংবা দুটোই অন্যায়। দাদা, তুমি যেমনটা কাগজ ছেঁড়ার প্রসঙ্গ এখন বললে, সেই জায়গায় দাঁড়িয়ে যিনি স্পিকার ছিলেন বিধানসভায় তিনি বললেন যে কাগজ ছিঁড়ে নাকি শুভেন্দু অধিকারী তার টেবিলে ছুঁড়ে মেরেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বাইরে প্রেস কনফারেন্স করে বললেন তিনি ছুঁড়ে মারেননি, তিনি শুধু কাগজ ছিঁড়েছেন, তিনি সেটা মানেন না তাই জন্য। দেখুন, এইগুলো ভীষণ শিশুসুলভ কথাবার্তা। তার কারণটা হচ্ছে গোটা প্রসিডিংসটাই আমার কথায় রেকর্ডেড হয় এবং সেটা যদি রেকর্ডিং চেক করা যায়, এর তো ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া যায়। সুতরাং শুভেন্দুবাবু সত্যি বলছেন না স্পিকার সত্যি বলছেন, সেটা তো ভিডিও রেকর্ড দেখলেই বোঝা যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ সিসিটিভি লাগানো আছে, দেখাই বোঝা যাবে আসল ঘটনাটা কি ঘটেছে। সুতরাং কার অ্যালিগেশন সত্য আর কার কার সাসপেক্টটা ভুল, সেটা এমনি সিসিটিভি চেক করলেই বেরিয়ে আসবে। তখন যা যা যেটা নীতিগতভাবে ঠিক লাগে সেই ডিসিশনই নেওয়া হবে। তবে যদি লজিক বিহাইন্ড দ্য ক্রাইম বলো, সেই লজিকের মধ্যে আমি একটা কথা বলতে পারি যে উনারা যে আচরণটা দেখিয়েছেন, সেই আচরণটার মধ্যে যদিও গণতান্ত্রিক খুব একটা ব্যাপার-স্যাপার নেই, তবু এটা বলা উচিত যে এই ধরনের ডিসকাশন হওয়া কিন্তু উচিত। এই ধরনের বিষয় নিয়ে ডিসকাশন হওয়া উচিত। কারণ জনগণ মানে কিন্তু শুধু মাইনরিটি না, সেটা মেজরিটি প্লাস মাইনরিটি। সুতরাং দুজনের কথা, দুজনের ক্ষোভ, আক্ষেপ সব শোনাটা উচিত। এটাই তো সরকারের কাজ। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছেন কালকে মুখ্যমন্ত্রী আসবেন বিধানসভায় বক্তৃতা দিতে, তাই জন্য নাকি তাদের আজকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, মানে আমি তো এইটাই আমি বলতে চাইছিলাম যে এরকম পালিয়ে তো লাভ নেই। যদি একটা ইস্যু হয়ে থাকে আমার রাজ্যে, আমি যখন রাজ্যের সবথেকে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ মাথা, তো আজ না হলে কাল তোমাকে ফেস করতেই হবে। সেটা বিধানসভায় ফেস করো, সাধারণ মানুষকে ফেস করো, যাকেই ফেস করো, ফেস তো করতেই হবে তোমাকে। সুতরাং আজকে না আসলে কালকে আসলে এই অভিযোগগুলো তো উঠবেই। আমার
খুব সহজ প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী সেটা তো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী এবং সবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সো উনাকে বুঝতে হবে যে তাকে সবার সাথে কথা বলতে হবে। সব বিষয় নিয়ে কথা বলতে হবে। যেই জায়গায় যা প্রবলেম হচ্ছে সেটা সাধারণ মানুষের সাথে হোক, তার ফেলো কলিগসদের সাথে হোক, তার অপোজিশনের সাথে হোক, তাকে সেটা অ্যাড্রেস করতে হবে ডাইরেক্টলি। কথা বলতে হবে, আলোচনা করতে হবে। তবেই তো। না হলে আর কিসের লিডার? দাদা, শুভেন্দু অধিকারীর এই ৩০ দিনের সাসপেনশন, শুভেন্দু অধিকারী সহ আরো ৪ জন এমএলএ, আপনি কি কোথাও না কোথাও কি এতে সহমত, না আপনার বিচার, মানে আপনি কি বলতে দেখুন, চাইছেন? প্রথম কথা হচ্ছে যেকোনো জিনিস সম্বন্ধে মত পোষণ করতে গেলে তার প্রমাণটা খুব দরকার। সুতরাং আমি কোনো সিসিটিভি ফুটেজ দেখিনি। আমি জানি না এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে। পুরোটাই আসছে একটা ন্যারেটিভ থেকে। কেউ কিছু বলছে, অন্যজন কিছু বলছে। সুতরাং এখানে কোনো কনক্লুসিভ স্টেটমেন্ট করা আমার পক্ষে উচিত হবে না যে এটা উচিত হয়েছে, না হয়েছে, কোনটা ক্রাইম হয়েছে, না হয়েছে। তবে এটুকুনি আমি বারবার বলছি, আমার মনে হয় না এতটা ম্যাচিওরড রাজনৈতিক স্ট্যাটাসে কোনো জিনিস আলোচনার মাধ্যমে সলভ হয় না। সুতরাং যদি কোনো জায়গায় গিয়ে বিপক্ষের ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে, সুতরাং আলোচনার রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার আলোচনা করতেই পারে। মুখ্যমন্ত্রী আজকে ডেকে সবাইকে সর্বদলীয় বৈঠক ডেকে বলতেই পারে যে বলুন আপনাদের কি কি প্রবলেম হচ্ছে, কারণ সেই ক্ষমতাটা উনাকে সংবিধান দিয়েছে। সুতরাং সেইটাকে সম্মান জানিয়ে উনি এই ডিসিশন গুলো নিক না। ইনাদের সবাইকে ডাকুক, কোথায় কি প্রবলেম হচ্ছে শুনুক, শুনে তারপর ডিসিশন নিক। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন কালকে তারা মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন। সেটা তাদের নিজস্ব রাজনৈতিক ডিসিশন। তবে দেখুন, বয়কট একজন আরেকজনকে করলো, অন্যজন তাকে বয়কট করলো, এভাবে বেশি দিন তো একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না। কোথাও বসে তো আলোচনা করতে হবে। তো আমার মনে হয় যেরকম বাকি জনসাধারণ ফেব্রুয়ারি মাসে যেরকম আদান প্রদান করে চালাচ্ছে, সেইভাবেই একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন। দুজনে একই টেবিলে বসুন, সবাই মিলে বসে আলোচনা করুন। সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে। কিন্তু বিধানসভার মতন জায়গায় এটা কি কোথাও না কোথাও কি অশোভনীয় বলে মনে হচ্ছে না? অশোভনীয় যদি যেগুলো সরকার পক্ষ থেকে অ্যালিগেশন আসছে সেগুলো যদি সত্যি ঘটে থাকে, তাহলে অবশ্যই অশোভনীয়। এটা এটা তো সাংবিধানিক কোনো রকম কার্যকলাপ নয়। এটা কোনো এমন কার্যকলাপ নয় যেটা হওয়া উচিত, বা শোভন কার্যকলাপ তো কোনো মতেই নয়। সুতরাং অশোভনীয় তো বটেই, যদি সত্যি হয়ে থাকে অ্যালিগেশনটা। কিন্তু যদি সত্যি না হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে ডিবেট হওয়া দরকার, ডিসকাশন হওয়া দরকার। তাই না? এক পক্ষের শুনে বা এক পক্ষের দেওয়া বিবৃতিতে কখনোই কোনো স্টেটমেন্টকে সত্যি মেনে নেওয়া যায় না। দাদা, বিধানসভায় যখনই কোনো আলোচনা সভায় আমরা দেখতে পারি কোনো না কোনো দল ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে। বিধানসভার মতন জায়গায় এটা কতটা ন্যায্য বলে মনে হচ্ছে? জানো, একটা কথা বলি, বিধানসভায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা না অপোজিশন না গভর্নমেন্ট। বিধানসভায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ইস্যু। ইস্যু ভিত্তিক ডিসকাশন হওয়া। ইস্যু কিন্তু ওয়াকআউট করে না। না সরকার ওয়াকআউট করে যায়, না অপোজিশন ওয়াকআউট করে যায়। ইস্যুটা কেন ওয়াকআউট করে না জানো? কারণ ইস্যুর কাঁধে রয়েছে পুরো সাধারণের দায়িত্ব। সুতরাং সেই ইস্যুকে আমাদের সবাইকে সম্মান জানাতে হবে। আমি সরকার পক্ষ হতে পারি, আমি বিরোধী পক্ষ হতে পারি, কিন্তু আমাদের সবাইকে একসাথে যদি আমরা এই আলোচনায় না বসি, তাহলে ইস্যু সলভ হবে না। ইস্যু সলভ না হলে সাধারণ মানুষ হেল্প পাবে না। সাধারণ মানুষ হেল্প না পেলে কোনোদিনই কোনো ভালো কিছু হতে পারবে না। দাদা, আমার শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীর এই ৩০ দিনের যে সাসপেনশন, এই সাসপেনশনের সঙ্গে আপনি কি সহমত? দেখো, আবারও বলছি, সাসপেনশনটা যে হয়েছে তার পিছনে কি প্রমাণের এগেনস্টে সাসপেনশন করেছে সেটাকে কোয়েশ্চেন করাটা উচিত। এবার যদি মনে হয় প্রমাণটা সত্যি এতটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছেন বিধানসভার ভিতরে সেটা অন্যায়, তাহলে অবশ্যই যেটা সাংবিধানিকভাবে করা যেতে পারে সেটাই করা হবে। কিন্তু এই কথাও সত্যি যে যদি কোনো ইস্যু থেকে থাকে যেটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা নিয়ে আহ, বিধানসভায় শোরগোল করা উচিত, তাহলে তো নিশ্চয়ই সেটাকে সম্মান জানাতে হবে। নিশ্চয়ই সেই ইস্যুটাকে নিয়ে ডিসকাস করতে হবে। দেখো, শুভেন্দু অধিকারী তো কোনো নতুন পলিটিশিয়ান নন। শুভেন্দু অধিকারী কোনো মানে বাচ্চা ইয়াং পলিটিশিয়ান বা ফার্স্ট ইয়ার ইন হাউস নন। উনি ভীষণ ভালো পলিটিশিয়ান এবং অনেক দিন ধরে পলিটিক্সটা বোঝেন। এবার সুতরাং উনি দুপক্ষের রাজনীতিটাও খুব ভালো মতো বোঝেন। সুতরাং উনি যখন একটা বিষয় নিয়ে এতটা শোরগোল করছেন, নিশ্চয়ই সেই বিষয়ের ভিতরে কারণ আছে। অ্যাজ এ সিনিয়র মেম্বার, অ্যাজ এ সিনিয়র অপোজিশন লিডার অফ দ্য হাউস, উনাকে বসতে হবে তো ওনার সাথে ডিসকাস করতে হবে। তো সরকারের তো একটা দায়িত্ব থাকে রে ভাই। সরকার শুধু সাসপেন্ড করে দিয়ে তো হাত তুলে নিতে পারে না। সরকারকে ডিসকাশনে বসতে হবে, আলোচনায় বসতে হবে, তারপরে বাকি কথা বলবো।